বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনাদের ভাগ্যের কি পরিবর্তন হলো। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনাদের উৎসব ভাতা বাড়লো কিনা। অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাড়ি ভাড়া বাড়লো কিনা। অধীর আগ্রহে অপেক্ষা করছেন চিকিৎসা ভাতা বাড়লো কিনা। তো সেই কারণে আমি আজকে আপনাদের সামনে এসেছি, উপস্থিত হয়েছি আপনাদেরকে সার্বিক অবস্থা জানানোর জন্য, সর্বশেষ কি পরিস্থিতি হলো সেই অবস্থা জানানোর জন্য। আপনারা জানেন যে গতকালকে আমাদের শিক্ষা সচিব মহোদয়ের সাথে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নেতৃবৃন্দের একটি সাক্ষাৎকার ছিলেন, যে নেতৃবৃন্দের নেতৃত্ব দিয়েছেন আমাদের কিংবদন্তি শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্যার। তো তার নেতৃত্বে আমরা 7 সদস্যের প্রতিনিধি দল আমরা শিক্ষা সচিব মহোদয়ের সাথে মিটিং করেছি এবং সেখানে শিক্ষা সচিব ছাড়াও ছিলেন আমাদের 3 জন অতিরিক্ত সচিব, যারা শিক্ষা মন্ত্রণালয়ে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। 3 জনই আমাদের শিক্ষকদের বিভিন্ন সমস্যার সম্বন্ধে ওয়াকিবহাল এবং শিক্ষা নিয়ে তারা বিস্তর কাজ করছেন। এরা হলেন আমাদের অত্যন্ত সিনিয়র মোস্ট একজন কর্মঠ অ্যাডিশনাল সেক্রেটারি জনাব হুমায়ুন কবির সাহেব। অত্যন্ত শিক্ষক দরদে একজন মানুষ, যার সাথে কথা বললে ভালো লাগে, শিক্ষকদের পক্ষে সবসময় তিনি কথা বলেন। আরেকজন আজ এসেছেন শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের জনাব মিজানুর রহমান সাহেব। উনিও একজন শিক্ষক দরদি মানুষ এবং শিক্ষকদের ব্যাপারে, ভাগ্যের উন্নয়নের ব্যাপারে তিনি কাজ করে যাচ্ছেন। এবং আরও একজন আছেন আমাদের, ছিলেন আমাদের বদরুন নাহার। উনি অতিরিক্ত সচিব এবং উনি আমাদের যে শিক্ষাক্ষেত্রে যে সমস্ত বিভিন্ন আইন প্রণয়নের কাজগুলি হয় এবং জটিল যে সমস্ত বিষয়গুলি আছে সেই বিষয়গুলি উনি সহজভাবে সমাধান করার চেষ্টা করেন। আমি সবার সম্বন্ধে পজিটিভ বলছি এই জন্য যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় আসলে শিক্ষকদের হয়রানির একটা জায়গা। তো সেই জায়গায় থেকে আমাদের বের হয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি এবং এই যে নেতৃবৃন্দে যাদের নাম করলাম তারা সবাই কিন্তু নবাগত শিক্ষা মন্ত্রণালয়ে। সুতরাং আমরা আশা করি তারা অতীতের যে সমস্ত স্বৈরাচারের দোসর যারা ছিল তাদের পদাঙ্ক অনুসরণ না করে তাদের পথকে বেছে না নিয়ে শিক্ষক হয়রানি এবং শিক্ষকদের অমঙ্গলের জন্য যে সমস্ত কারিকুলাম আছে সেগুলি, ক্যারিকেচার আছে, সেগুলিকে প্রয়োগ না করে সহজভাবে সুন্দরভাবে শিক্ষা মন্ত্রণালয় কীভাবে পরিচালনা করা যায় এবং সেই সাথে আমাদের শিক্ষকদের পাশে দাঁড়িয়ে কিভাবে শিক্ষার উন্নয়ন করা যায় সেই বিষয়গুলি নিয়ে তারা ভাববেন বলে আমরা বিশ্বাস করতে চাই এবং সেভাবে কাজ করছেনও এ পর্যন্ত আমরা পেয়েছি। সুতরাং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই 3 জন ছাড়াও আমাদের সাথে ছিলেন আমাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শিক্ষক দরদে একজন বন্ধু, তিনি মাধ্যমিকের পরিচালক খান মোহাম্মদ আল মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল সাহেব। তিনি সোহেল ভাই নামে পরিচিত শিক্ষক সমাজে। সুতরাং অত্যন্ত শিক্ষক দরদে একজন মানুষ। তা আমি ধন্যবাদ জানাচ্ছি এই সমস্ত নেতৃবৃন্দকে আমার উপস্থিত থাকার জন্য। আমাদের লাইভে কারা আছেন আমি ঠিক বুঝতে পারছি না, আমার কথা কিছু আপনারা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান তাহলে হ্যাঁ লেখুন বা মন্তব্য দিয়ে জানান যে হ্যাঁ শুনতে পাচ্ছি, কারণ আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না যে কারা লাইভে আছেন, কতজন লাইভে আছেন। আপনাদের 250 জন। ও মাই গড, 250 জন লাইভে আছেন। কেউ লিখুন তো শুনতে পাচ্ছেন কিনা। শোনা যাচ্ছে নিশ্চয়ই না? তো আমি শিক্ষাবার্তা.com-এর মধ্য দিয়ে যে লাইভ এসেছি, এজন্য শিক্ষাবার্তা.com কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি। এর সম্পাদক জনাব ASM সাইদুজ্জামান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষাবার্তার সমস্ত যারা সাংবাদিক রয়েছেন তাদেরকে এবং তাদের মাধ্যমে এই শিক্ষাবার্তা যারা দেখছেন, এই মুহূর্তে প্রায় 250 জন আমাদের দর্শক শ্রোতা, 300 হয়ে গেছেন। 300 জন দর্শক শ্রোতা আপনারা এসছেন। তাদের কাছে অনুরোধ থাকবে তারা আমার এই
শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং যতটুকু সম্ভব আপনার অপরাপর শিক্ষক ভাইদেরকে জানানোর জন্য একটু শেয়ার করে দিন। 300টা শেয়ার যদি এই মুহূর্তে করে দেন তাহলে অন্তত বহু সংখ্যক আপনাদের ফলোয়ার যারা আছে এবং আপনারা যারা শিক্ষক, আমরা বিশ্বাস করি যে আপনাদের শিক্ষকদের যে প্রোফাইলে যারা ফলোয়ার থাকবে তারা সবাই প্রায় শিক্ষকই হয় ম্যাক্সিমাম। সুতরাং অসংখ্য শিক্ষক আপনাদের মাধ্যমে সর্বশেষ পরিস্থিতি কি, শিক্ষকদের ভাগ্যের কি পরিবর্তন হতে যাচ্ছে বা কি পরিবর্তনে আমরা ভাবছি বা কি পরিবর্তনগুলি আমরা আশা করছি, সেই বিষয়গুলি নিয়ে শিক্ষকরা অবশ্যই জানতে পারবেন। তো সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সবাই শেয়ার করে দিন প্লিজ, ঝটপট 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 করে শেয়ার করে দিন। শেয়ার করে আবার ফিরে আসুন, আমি কথা বলছি। ধন্যবাদ সবাই যারা শেয়ার করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আবারও যারা দেখছেন প্রায় 300-র উপরে 3 শতাধিক মানুষ আমাদের আজকে এসেছেন, তাদেরকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা মোবারকবাদ জানাচ্ছি এবং যারা ভবিষ্যতে দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে যারাই দেখেন তারাও এই ভিডিওটি শেয়ার করে শিক্ষকদের জানার ব্যবস্থা করে দেবেন। তো যে কথা বলতে চাচ্ছিলাম যে আমরা ধরে নেন বাবা অসংখ্য কমেন্ট ইতিমধ্যেই এসে গিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি প্রায় 1100-র মতো ভিউজও হয়ে গেছে এবং সেক্ষেত্রে আপনার প্রায় 411 জন এই মুহূর্তে লাইভে আছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো যে কথাটি বলতে চাচ্ছিলাম যে আপনারা সবাই জানেন যে কাঙ্ক্ষিত একটি দিন ছিল গতকালকে, আমরা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমাদের জনাব সিদ্দিক জোবায়ের সাহেবের সাথে আমাদের একটা মিটিং ছিল। এই মিটিংয়ে আমাদের যে কর্মসূচি ছিল, এজেন্ডা ছিল, এজেন্ডাগুলি প্রথমে জানিয়ে দিই, তারপরে এজেন্ডার ভিত্তিতে কি কি আলোচনা হলো, কিভাবে আমরা মিটিংটা শেষ করেছি, সেই বিষয়গুলি পুরো আপনাদের বিস্তারিত জানানোর জন্য কিন্তু আজকের এই লাইভে এসেছি। সুতরাং লাইভে যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে এই লাইভটি আবার যারা দেখবেন রেকর্ডেড অনুষ্ঠানটি তাদেরকেও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। তো সেই শিক্ষা সচিব মহোদয়ের সাথে 3 জন এডিশনাল সেক্রেটারি ছিলেন, যাদের নাম আমি ইতিমধ্যে বলেছি, জনাব হুমায়ুন কবির, জনাব মিজানুর রহমান এবং মিসেস বদরুন নাহার। এই 3 জন এডিশনাল সেক্রেটারি ছাড়াও মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর অর্থাৎ মাওসির যিনি পরিচালক, মাধ্যমিক শাখার পরিচালক খান মাহমুদ আল মাইনুদ্দিন সোহেল সাহেব, তিনি উপস্থিত ছিলেন আমাদের শিক্ষক বন্ধু হিসাবে। তো সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের এই শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নেতৃত্ব দিয়েছেন আমাদের সকলের প্রিয় নেতা, কিংবদন্তির শিক্ষক নেতা, যিনি শিক্ষক সমাজের ভাগ্যের জন্য পরিবর্তনের জন্য যিনি আজীবন চেষ্টা করে গিয়েছেন এবং আপনারা শুনে আশ্চর্য হবেন যে গতকালকে তিনি অসুস্থ অবস্থায় হসপিটালে অ্যাডমিটেড, উনি কিন্তু হসপিটালে অ্যাডমিটেড এবং এই হসপিটালে চিকিৎসাধীন অবস্থায়, যেহেতু শিক্ষা সচিবের সাথে মিটিং, সেই জন্য উনি চিকিৎসাধীন অবস্থায় ডাক্তারের সাথে ছুটি নিয়ে আমাদের এই শিক্ষা সচিব সাহেবের সাথে মিটিংয়ে তার বসেছেন। কারণ এই মিটিংটি ছিল শিক্ষকদের ভাগ্য পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি ইতিহাস হয়ে থাকবে যে একজন শিক্ষক নেতা নিজের জীবনকে তুচ্ছ করে শিক্ষকদের ভাগ্যের পরিবর্তনের জন্য কথা বলার জন্য, শিক্ষকদের দাবি আদায় করার জন্য তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ছুটে এসেছেন এবং শিক্ষা সচিবের সাথে অত্যন্ত প্রাণবন্ত এবং প্রাঞ্জল ভাষায় এত চমৎকারভাবে গতকালকে তিনি শিক্ষা সচিবকে আমাদের শিক্ষকদের যে দুরবস্থার কথা তুলে ধরেছেন। আমি অভিভূত, আমি আশ্চর্য হয়ে গেছি যে এত চমৎকারভাবে একজন অসুস্থ মানুষ কিভাবে বলেন এবং শিক্ষা সচিব মহোদয় মন্ত্রমুগ্ধের মতো তার কথাগুলি শুনছিলেন। তো সেই কিংবদন্তির শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া স্যারের পক্ষ থেকে আজকে যারা উপস্থিত হয়েছেন, ইতিমধ্যে প্রায় 500-র কাছাকাছি আপনারা দর্শক হয়ে গেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা 650 দর্শক শ্রোতাকে আমি ধন্যবাদ জানাচ্ছি সেলিম ভুঁইয়া স্যারের পক্ষ থেকে। এবং সেলিম ভুঁইয়া স্যার ছাড়াও ছিলেন আমাদের শিক্ষক কর্মচারী ঐক্য জোটের যিনি মহাসচিব চৌধুরী মুগিসউদ্দিন মাহমুদ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির মহাসচিব তিনি, এবং তিনি শিক্ষক কর্মচারী যে কল্যাণ ট্রাস্ট,
সেই কল্যাণ ট্রাস্টেরও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি যতদিন দায়িত্ব পালন করেছেন ততদিন কল্যাণ ট্রাস্ট থেকে কোনো পারিশ্রমিক তিনি গ্রহণ করেননি। এইরকম একজন শিক্ষা দরদী বা শিক্ষক বান্ধব নেতা জনাব চৌধুরী মুগলিসউদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মৌলানা দেলোয়ার হোসেন এবং উপস্থিত ছিলেন আমাদের বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির আরও 3 প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সেলিম মিয়া। তিনি অবশ্য শিক্ষক কর্মচারী ঐক্য জোট নন এমপিও যে প্রতিষ্ঠান আছে সেই নন এমপিও ঐক্য জোটেরও তিনি সভাপতি অধ্যক্ষ সেলিম মিয়া এবং সেই সাথে উপস্থিত ছিলেন আমাদের KM মাইনুদ্দিন সাহেব বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য এবং সেই সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব ডক্টর M খলিলুর রহমান। তো এই সব মিলাইয়া একটু আমরা শিক্ষা সচিবের সাথে মিটিংটি করেছি। ইতিমধ্যে আমি জানতে পারলাম যে আমাদের প্রায় 7 শতাধিক দর্শক শ্রোতা লাইভে চলে এসেছেন। এই 7 শতাধিক দর্শক শ্রোতাকে আরেকবার অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং সেই সাথে অনুরোধ করছি এই লাইভটি দ্রুত শেয়ার করে দিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইভ, এই লাইভে আমরা কথা বলবো। তো যে কথা বলছিলাম যে আমাদের প্রথম এজেন্ডা ছিল যে অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের কমিটি গঠন এবং এটার ফান্ড কিভাবে বৃদ্ধি করা যায় সেই প্রসঙ্গে আমাদের প্রথম এজেন্ডা ছিল। দ্বিতীয় এজেন্ডা ছিল আর প্রথম এজেন্ডাটি কেন এটাকে প্রথমত দিয়েছি এই জন্য যে অবসরপ্রাপ্ত প্রায় ৭৫,০০০ শিক্ষক এই মুহূর্তে অত্যন্ত মানবতার জীবনযাপন করছে। তারা অসহায়, তারা কাউকে বলতে পারছে না, শুধুমাত্র টেলিফোনে বলে যে স্যার আমাদের একটি ট্যাবলেট কেনারও পয়সা নেই। কেউ হয়তো বলে যে আমি অসুস্থ, আমি চিকিৎসা করার কোনো পয়সা নেই। কেউ হয়তো বলে আমি হসপিটালের বিল দিতে পারছি না। কেউ হয়তো বলে আমি দেশের বাইরে গিয়ে আমাকে চিকিৎসা নিতে হবে, অথচ আমি টাকার জন্য যেতে পারছি না। এই করুণ মিনতির কথা বলে। কেউ বলে যে আমার ছেলের বেতন দিতে পারছি না, কেউ বলে যে আমার বাড়ি ভাড়া দিতে পারছে না। এই করুণ আকুতি মিনতি শিক্ষক যারা অবসরে গিয়েছেন তারা করেন এবং তাদের যে কী অবস্থা আপনারা একবার একটু চোখ বন্ধ করে একবার ভাবেন যে কত ন্যূন বেতনে তারা চাকরি করেছেন এবং চাকরি করে অবসর গিয়েছেন এবং 4 থেকে 5 বছর, কারো 4 বছর হয়ে গেছে, কারো 4.5 বছর হয়ে গেছে অবসরের জন্য টাকা জমা দিয়েছে, কিন্তু সেই টাকাটি অদ্যাবধি পায়নি। সুতরাং তাদের কিভাবে করুণ জীবনযাপন হচ্ছে সেটা আপনারা সহজেই অনুমান করতে পারবেন। একবার চোখ বন্ধ করে তাদের কথা ভাবুন। সেজন্য আমরা অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের এজেন্ডাটাকে সবচেয়ে প্রায়োরিটি বেসড দিয়ে আমরা 1 নম্বর এজেন্ডায় রেখেছিলাম। 2 নম্বর এজেন্ডা ছিল আমাদের উৎসব ভাতা এবং আমাদের সরকারি নিয়মে অর্থাৎ প্রচলিত নিয়মে আমাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য যে ভাতাগুলি আমরা সরকার দিচ্ছে সরকারি কর্মচারীদের এবং সরকারি শিক্ষকদের, সেই সমস্ত ভাতাগুলি সরকারি নিয়ম অনুসারে প্রচলিত স্কেল অনুসারে প্রাপ্তি হওয়ার জন্য আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি। আমরা আরও কথা বলেছি যে শিক্ষাকে কিভাবে আধুনিকায়ন করা যায়, এজন্য শিক্ষা কারিকুলামের ব্যাপারে আমরা কথা বলেছি। আমরা বলেছি যে শিক্ষাকে আরেকটু মানসম্মত শিক্ষা ব্যবস্থা কিভাবে নিশ্চিত করা যায়, সেজন্য আমরা শিক্ষা প্রশাসনকে দলীয়মুক্ত একটা শিক্ষা প্রশাসন গঠন করার জন্য বলেছি এবং সেই সাথে বলেছি যে প্রধান শিক্ষক এবং প্রিন্সিপাল অর্থাৎ একজন প্রতিষ্ঠান প্রধান কিন্তু শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সুতরাং সেই জায়গাতে আমরা চেষ্টা করেছি প্রতিষ্ঠান প্রধান এবং প্রিন্সিপাল নিয়োগের যে একটা আপনার বিধান বর্তমানে রয়েছে সেই বিধানটি পরিবর্তন করে আমরা যেন নতুন কোনো বিধান তৈরি করতে পারি। নতুন বলতে 2010 সালের একটি বিধান ছিল যেখানে প্রতিযোগিতার মধ্য দিয়ে অর্থাৎ পরীক্ষার মধ্য দিয়ে সকলের জন্য উন্মুক্ত থাকতো, বা প্রায় সবাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতো, অর্থাৎ 10 বছরের অভিজ্ঞতা 12 বছরের অভিজ্ঞতা থাকলেই তিনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতেন। সুতরাং সেই জিনিসটি ফিরিয়ে আনার জন্য আমরা কথা বলেছি। আমরা এরকমভাবে আমরা 6টি দফা নিয়ে আমরা কথা বলেছি। সুতরাং আমাদের যে সমস্ত শিক্ষকরা অবসরে ছিল সেটাই গুরুত্বপূর্ণ। তো এই মুহূর্তে আমার জানতে পারলাম যে প্রায় 1000-এর উপরে সহস্রাধিক আমাদের শ্রোতা দর্শক
দেখছেন, এটা কি আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি অত্যন্ত ধন্য আপনাদের মানে এই উপস্থিতি দেখে, আপনাদের উৎসাহ দেখে। আপনারা অবশ্যই শেয়ার করে দিন এবং অসংখ্য শিক্ষককে দেখার ব্যবস্থা করে দিন। এবং শিক্ষাবার্তা.comকে আপনাদের পক্ষ থেকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি যে শিক্ষাবার্তা.comটা পত্রিকাটি এত জনপ্রিয় হয়ে গেছে যে যখনই তারা লাইভে আসে সাথে সাথেই 500 থেকে 1000 লোক মানে লাইভে চলে আসে। এটি কিন্তু বিশাল একটি ব্যাপার। তো যাই হোক, যে কথা বলছিলাম যে আমাদের প্রথম এজেন্ডা ছিল এই শিক্ষকদের, এই অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য। সেই ব্যাপারে আমাদের নেতা অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া স্যার অত্যন্ত চমৎকারভাবে এই অবসর সুবিধা বোর্ডটা কিভাবে গঠিত হলো। আপনারা জানেন যে অবসর সুবিধা বোর্ড ছিল না। একজন শিক্ষক অবসরে গেলে একটি পাঞ্জাবি, তাও আবার ছাত্রছাত্রীদের টিফিনের পয়সা কেনা হতো, একটি লাঠি, একটি জায়নামাজ, একটি টুপি, এই দিয়ে তাদের ফেয়ার ওয়েল দেওয়া হতো। যদি কর্তৃপক্ষ ভালো মনে করতো তাহলে একটি কোরআন শরীফ পর্যন্ত কিনে দিতেন। এই ছিল তাদের বিদায়ের অনুষ্ঠান। এই কথাগুলি আমরা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্যার সহ আমরা বিভিন্ন জায়গায় বলেছি। এবং 2000 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তখন বিরোধী দলে ছিলেন এবং আমরা যখন অনশনে ছিলাম এবং ফ্যাসিস্ট সরকার সেই সময় শিক্ষকদের এই সমস্ত দাবি দাবা আদায়ের জন্য আমরা অনশন করেছি। সেই অনশনে আমাদের কোনো দাবি পূরণ করেননি এবং তৎকালীন শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে কোনো মন্ত্রী, কোনো এমপি অথবা কোনো সচিব পর্যন্ত অসংখ্য শিক্ষক আমরা অত্যন্ত মানবতার জীবনযাপন করেছি, কাতর হয়ে পড়েছি, হাসপাতালে গিয়েছি, চিকিৎসা অভাবে আমরা করুণ দিন যাপন করেছি, কিন্তু কেউ আমাদের দেখতে যায়নি। তখন বিরোধী দলের নেত্রী ছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তিনি ওই সময় হজে ছিলেন এবং হজব্রত শেষ করে যেদিন আসলেন এয়ারপোর্টে আসার পরেই এয়ারপোর্ট থেকে কিন্তু শুনতে পেলেন যে শিক্ষকরা বেশ কয়েকদিন অনশন করছে এবং অসংখ্য শিক্ষক অসুস্থ হয়ে পড়েছে, তারা হাসপাতালে যাচ্ছেন। তিনি কিন্তু আর বাড়ি যায়নি, তিনি ওই এয়ারপোর্ট থেকে সরাসরি আমাদের আমানুল্লাহ আমান ভাইয়ের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয়। তিনি আমানুল্লাহ আমান ভাইয়ের সাথে কথা বললে যে শিক্ষক নেতাদের কাছে বলো আমি এখনই শহীদ মিনারে যাব। এবং শহীদ মিনারে এসে আমাদের কথা দিয়েছিলেন যে অনশন ভঙ্গ করেছিলেন এবং কথা দিয়েছিলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জনগণের সমর্থন নিয়ে জনগণের ভোটে ক্ষমতায় আসে তাহলে শিক্ষকদের দাবি দাওয়াগুলি পূরণের ক্ষেত্রে অত্যন্ত মানে অগ্রাধিকার ভিত্তিতে দাবি দাওয়া পূরণের ক্ষেত্রে আমরা চেষ্টা করব। এবং তাই 2001 সালে ক্ষমতায় আসার সাথে সাথে আপনারা জানেন যে 2001 সালের অক্টোবরে ক্ষমতায় আসছেন এবং পরবর্তী পর্যায়ে অক্টোবরে ক্ষমতা আসার পরেই আমরা মানে খুব সম্ভবত জানুয়ারিতে বিয়াম মিলনায়তনে 22 জানুয়ারিতে বিয়াম মিলনায়তনে একটি শিক্ষক কর্মচারী ঐক্য জোট একটি আয়োজিত সভা, সেই আয়োজিত সভায় মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বক্তব্য রেখেছিলেন এবং সেদিন তিনি 5 জন শিক্ষককে এই অবসরের চেক প্রদানের মধ্য দিয়ে অবসর সুবিধা বোর্ডটি চালু করেছিলেন। এই বিষয়গুলি শিক্ষক কর্মচারী ঐক্য জোটের আন্দোলনের ফসল এবং শিক্ষক কর্মচারী ঐক্য জোটের শিক্ষকদের যে কতটা কল্যাণে কাজ করে যায় তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই যুগের শিক্ষকরা হয়তো এই দৃষ্টান্ত দিয়ে অনেকে জানে না, সুতরাং এই না জানার ফলে তারা এই আমাদের শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নেতৃবৃন্দ সম্বন্ধে কিংবা আমাদের সেলিম ভূঁইয়া সম্বন্ধে কখনো নেতিবাচক কথা বলে থাকেন। যারা সত্যিকার অর্থে শিক্ষকদের আন্দোলনের ইতিহাস জানেন, যারা সত্যিকার অর্থে শিক্ষকদের দাবি আদায়ের পথে কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই বিষয়গুলি অবতারণা করেন, তারা অবশ্যই শিক্ষক কর্মচারী ঐক্য জোটকে কখনোই খারাপ চোখে দেখেন না এবং নেগেটিভ ভাবেন না। তো যাই হোক, যে কথা বলছিলাম, যে সমস্ত প্রায় 12 শতাধিক আমাদের দর্শক শ্রোতা এই মুহূর্তে বোধহয় লাইভে আছেন, তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা দ্রুত এটি শেয়ার করে দেন এবং অসংখ্য শিক্ষকদের দেখার ব্যবস্থা করে দেন। তো শিক্ষা সচিব মহোদয় বলেছেন যে এই বিষয়টি আমিও অত্যন্ত আপনাদের সাথে মানে একমত, কারণ এই যে অবসরপ্রাপ্ত শিক্ষকরা অমানবিক জীবনযাপন করছেন এবং তিনি তার বক্তব্যে তুলে ধরেছেন তার একজন আত্মীয় এই অবসরের টাকাটা যথাসময়ে না পাওয়াতে অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। এই ইতিহাসটি তিনি তুলে ধরেছেন এবং তিনি বলেছেন যে সেই কারণে আমি শিক্ষকদের এই অধিকারটি
আমি প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়ের কথা বলেছি। অর্থ মন্ত্রণালয় থেকে কিছু টাকা পাওয়ার ব্যাপারে ব্যবস্থা করছি এবং তিনি অনতিবিলম্বে আমাদের যে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের যে কমিটি এবং শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ডের যে কমিটি, সেই কমিটি দুটি তিনি গঠনের ব্যাপারে মানে প্রতিশ্রুতি জ্ঞাপন করেছেন এবং সরকারি তহবিল থেকে একটি বড় অঙ্কের টাকা যেন এই তহবিলে, এই দুটি তহবিলে আনা যায় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি আশ্বাস দিয়েছেন। আমরা বিশ্বাস করতে চাই মাননীয় শিক্ষা সচিব অত্যন্ত সিনিয়র মানুষ একজন এবং শিক্ষা দরদী মানুষ এবং শিক্ষকদের দরদী মানুষ, সেই হিসাবে তিনি বার্গেনিং করে অবশ্যই সরকারের অন্যান্য অর্থ বিভাগ আছে বা অন্যান্য যে মন্ত্রণালয়গুলি এটার সাথে সম্পৃক্ত তাদের সাথে কথা বলে তিনি অবশ্যই এই ব্যাপারে প্রয়োজনে ভূমিকা পালন করবেন। প্রয়োজনে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের পক্ষ থেকে অধ্যক্ষ সেলিম ভুঁইয়া স্যার বলেছেন যে স্যার আপনার সাথে শিক্ষক সমাজ আছে এবং শিক্ষক সমাজের সাথে নিয়ে আপনি যদি এটি সরকারের সাথে মুভমেন্টে আসেন, সরকারের সাথে কথা বলেন, তাহলে অবশ্যই এই বিষয়টি একটি সুন্দর সুরাহা হবে, নিষ্পত্তি হবে। আমরা চাই যে দেশের শিক্ষকরা সারাটা জীবন যিনি আপনার কষ্ট করেছেন এবং সারাটা জীবন যিনি নিজের জীবন উৎসর্গ করে অন্যের সন্তানকে মানুষ করার জন্য চেষ্টা করেছেন এবং উন্নত একটি জাতি গঠনের জন্য, উন্নত শিক্ষা ব্যবস্থা গ্রহণের জন্য তিনি তার জীবনকে মানে জাতির জন্য উৎসর্গ করেছেন, সেই সমস্ত শিক্ষক কর্মচারী ভাইরা অন্তত কিছুটা হলেও যেন সান্ত্বনা পেতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য শিক্ষা সচিব মহোদয় যেন ভূমিকা পালন করে। সেখানে শিক্ষক কর্মচারী ঐক্য জোট শিক্ষা সচিব মহোদয়কে সর্বাত্মকভাবে সহযোগিতা করার আমরা আশ্বাস প্রদান করেছি। তো আশা করি এই বিষয়টি সুরাহ হলে এই আমাদের প্রায় ৭৫,০০০ অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা যারা অত্যন্ত মানবতা জীবনযাপন করছেন তারা অবশ্যই কিছুটা হলেও তাদের কষ্টটা লাঘব হবে। আমরা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের পক্ষ থেকে তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি যে সমস্ত দর্শক শ্রোতা আমাদের লাইভে আছেন, আমার কথা বলছেন, কথাগুলি শুনছেন, দয়া করে আরেকবার শেয়ার করে দিন এবং আগামীতে যারা আসবেন শুনবেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, অগ্রিম সালাম জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমরা যে জিনিসটা বলতে চাই, পরবর্তী যে এজেন্ডা ছিল যে আমাদের মূল যে এজেন্ডা অর্থাৎ আমাদের কর্মরত ভাই ও বোনেদের যে উৎসব ভাতা বাড়বে কিনা, আমাদের মানে বাড়ি ভাড়া বাড়বে কিনা, আমাদের যে এই চিকিৎসা ভাতা বাড়বে কিনা, এইটি বোধহয় আমাদের কর্মরত যে সমস্ত ভাই বোনদের আছেন সেই জিনিসটি শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে আমি গুরুত্ব দিয়েছি আমাদের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী ভাই ও বোনেদের এবং সেই কারণে আমরা তাদের বিষয়টি আগে তুলে ধরেছি। তো যাই হোক, আমরা পরবর্তী পর্যায়ে যেটি বলেছি যে 2004 সালে আপনারা জানেন যে 2004 সালে আমাদের প্রথম এই উৎসব ভাতাটি চালু করা হয় এবং এই ব্যাপারটিও আমাদের অধ্যক্ষ সেলিম ভুঁইয়া স্যার তিনি এটা সেই উৎসব ভাতা চালুর ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন সচিব মহোদয়ের কাছে এবং সচিব মহোদয় শুনে খুব আশ্চর্য হয়ে গেছেন, তুমি এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ করেছো। এবং তিনি বলেছেন যে তোমার সাথে আমি একমত, এদেশের শিক্ষকরা যে কষ্ট করবে অথচ আপনি মানে তারা উৎসব ভাতা পাবেন না, তারা ঈদের সময় বিমর্ষ জীবনযাপন করবে, এটা হতে পারে না। সেই জন্য আমি চেষ্টা করছি যে আপনাদের সাথে একমত, আপনারা শতভাগ দাবি করেছেন, শতভাগ দাবি পূরণের জন্য আমি একমত। তবে সরকারের বর্তমান অবস্থা খুব একটা ভালো না। আপনারা জানেন যে ফ্যাসিস্ট সরকার এদেশের মানে শুধু শিক্ষা ব্যবস্থায় ধ্বংস করেছে তাই না, অন্যান্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করেছে তাই না, এদেশের যে তহবিল তসরুপের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে এদেশের অর্থনৈতিক অবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং এই ধ্বংসপ্রাপ্ত শিক্ষা ব্যবস্থার মানে অর্থনীতির উপরে দাঁড়িয়ে কতটুকু আপনাদের শতভাগ দাবি পূরণের বিষয়টি কতটুকু পূরণ করতে পারবো সেই বিষয়টি আমি কথা দিতে পারছি না। তবে আমার পক্ষ থেকে
সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে, অর্থাৎ শিক্ষা সচিব মহোদয় বলছেন আমার পক্ষ থেকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমি উৎসব ভাতাটি যেন বাড়ানো যায় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব, এইভাবে তিনি আশ্বাস দিয়েছেন। এবং আমি বারবার করে বলেছি এবং তিনি একথাও বলেছেন যে যেহেতু সাবেক শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব শিক্ষকদের কথা দিয়েছেন, সুতরাং সেই কথাটি পালন করা এটি আমাদের জন্য একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এটি আমরা পালন করার চেষ্টা করছি। তবে দুটি ঈদই অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুটি কিন্তু একই অর্থ বছরে হয়ে গেছেন। উনি কিন্তু বলেছেন যে আগামী অর্থ বছরে, তো দুর্ভাগ্যজনক হলো যেহেতু আগামী অর্থ বছরের আগেই ঈদুল আজহাটা এসে পড়ছে, সুতরাং এই ব্যাপারে কতটুকু করতে পারবো সেটি আমি সন্দিহান। তবে আমি দেখছি বিষয়টি। সেক্ষেত্রে আমি বলেছি যে স্যার ঈদুল আজহার পূর্বে যদি শিক্ষকরা না দিতে পারেন, উৎসব ভাতা যদি শিক্ষকদের বাড়িয়ে না দিতে পারেন, তাহলে শিক্ষকরা কিন্তু এবারে উৎসব ভাতা পাবে না, এবং উৎসব ভাতা না পেলে তারা ঈদ করবে না, প্রয়োজনে তারা ঢাকার রাজপথে এসে ঈদ করবে। তখন তিনি হেসে দিয়ে বলেছেন না অসুবিধা নাই, আমি চেষ্টা করছি অবশ্যই উৎসব ভাতাটা। তখন আমি আবারও বলেছি তাহলে কি আমি আমার শিক্ষক কর্মচারী ভাই বোনদের এই ব্যাপারটাকে আমি বলতে পারি কিনা যে মাননীয় শিক্ষা সচিব মহোদয় আশ্বাস দিয়েছেন। বলে হ্যাঁ অবশ্যই আপনি বলেন, আমি চেষ্টা করছি এবং শিক্ষকরা যেন ঈদুল আজহাতে ঈদ বোনাসটা পেতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি উদ্যোগ গ্রহণ করছি। এবং তিনি ভবিষ্যতে হয়তো মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে বসবেন, অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে বসবেন, অর্থ মন্ত্রণালয়ের সাথে বসবেন, বসে কি সিদ্ধান্ত হচ্ছে ইত্যাদি বিষয়গুলি নিয়ে আবারও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাথে বসে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে বলেছেন। একইভাবে আমাদের যে বাড়ি ভাড়া এবং আমাদের যে চিকিৎসা ভাতার ব্যাপারে আমরা বলেছি যে আপনারা জানেন যে পরিমাণ চিকিৎসা ভাতা দেওয়া হয়, এই চিকিৎসা ভাতা দিয়ে একজন ডাক্তারকে পাওয়া যায় না, একজন ডাক্তারের একবারের ভিজিটও দেওয়া সম্ভব না। তো ডাক্তারের ভিজিটে যখন আমরা দিতে পারি না, তখন ডাক্তার যে প্রেসক্রিপশন দিবে সেই প্রেসক্রিপশনের যে সেই মেডিসিন কেনার বিষয়টি তো আর প্রশ্নাতীত। সুতরাং আমরা শিক্ষকরা অত্যন্ত মানবতার জীবনযাপন করছি, বিশেষ করে অসুখ বিসুখে হলে আমরা কোনো ডাক্তার দেখাতে পারি না, সুতরাং আমাদের চিকিৎসা ভাতাটাও বাড়িয়ে দিতে হবে। তো মাননীয় সচিব মহোদয় এটার সাথেও একমত পোষণ করেছেন, অর্থাৎ তিনি অত্যন্ত পজিটিভলি শিক্ষকদের দাবি দাওয়া পূরণের ক্ষেত্রে পজিটিভলি ভূমিকা পালন করেছেন, এটি আমরা গুরুত্ব দিতে চাই। ইতিমধ্যে মনে হয় 800-900 বা 1000 আমাদের দর্শক শ্রোতা দেখছেন, এই জন্য প্রায় 1000 দর্শক শ্রোতাকে আমি আবার অভিনন্দন জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি আপনি এটা শেয়ার করে দিন। আপনারা শিক্ষক কর্মচারী ঐক্য জোট এটি হলো শিক্ষকদের দাবি আদায়ের প্ল্যাটফর্ম, ঠিক একইভাবে শিক্ষার উন্নয়নের জন্য প্ল্যাটফর্ম। আমরা যে জিনিসটি বলতে চাই সেটি হলো যে শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন না হলে শিক্ষার উন্নয়নের কথা মুখে আনা একটি অবান্তর বিষয়। এটা আমরা বলতে পারি, শিক্ষকদের না খাওয়িয়ে রেখে, তাদের অভুক্ত রেখে, তাদের দাবি দাওয়াগুলি পূরণ না করে আমরা শিক্ষার উন্নয়ন করে ফেলবো, এই কথা আমরা বলতে পারি, কিন্তু সেটি হবে হাস্যকর, সেটি কিন্তু প্রকৃত অর্থে ফলপ্রসূ হবে না, উজ্জ্বল দৃষ্টান্ত হবে না। অনেকে বলবেন তাহলে কি শিক্ষকরা তাদের দায়িত্ব পালন করে না? হ্যাঁ, শিক্ষকরা অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে চায়, কিন্তু শিক্ষকদের যদি উপযুক্ত পরিবেশ দেওয়া যায়, তাদেরকে যদি শিক্ষার সঠিক উপকরণগুলি সরবরাহ করা যায়, শিক্ষার জন্য যদি প্রয়োজনীয় ব্যবস্থা পরিবেশ সৃষ্টি করা যায়, তাহলে অবশ্যই আমাদের শিক্ষকরা সেখানে কিন্তু আরও বেশি প্রাণবন্ত হবে, আরও বেশি উৎসাহিত হবে, এবং সেক্ষেত্রে আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে। অর্থাৎ আপনি শিক্ষার মূল স্টেক হোল্ডার তো হলো শিক্ষক। এখন শিক্ষকদের দিয়ে আপনি কাজ করাবেন, যেহেতু শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে, সুতরাং শিক্ষকদেরকে যদি আপনি গুরুত্ব না দেন, তাদের সুখ দুঃখের পাশে যদি আপনি না দাঁড়ান, তাহলে তো উন্নয়ন করা সম্ভব না। এই জন্য আমরা শিক্ষার উন্নয়ন চাই, শিক্ষক কর্মচারী ঐক্যজোট কিন্তু শিক্ষার উন্নয়ন চাই, আর শিক্ষার উন্নয়ন চাই বলেই কিন্তু শিক্ষকদের উন্নয়ন চাই।
আপনারা ভুল বুঝলে হবে না যে আমরা শিক্ষার উন্নয়ন চাই কিন্তু শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন হোক, এটা আমরা চাই না। এটা না, আমরা শিক্ষকদের উন্নয়নও চাই। শিক্ষকদের উন্নয়নের জন্যই আমরা শিক্ষক কর্মচারী ঐক্যজোট আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। এই যে বলেন অবসর সুবিধা বলেন, উৎসব ভাতা বলেন, তারপরে আমাদের চিকিৎসা ভাতা বৃদ্ধির ব্যাপারে বলেন, আমাদের বাড়ি ভাড়া বৃদ্ধির ব্যাপারে বলেন, প্রতিটি ক্ষেত্রে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি এবং করে যাচ্ছি। সুতরাং এই প্ল্যাটফর্মে যারা বিতর্ক সৃষ্টি করতে চান, এই প্ল্যাটফর্মের যারা শিক্ষকদের মধ্যে মানে একটু ভাঙন ধরাতে চান, আমি মনে করি আপনারা সঠিক কাজ করছেন না। আপনারা শিক্ষা দরদি মানুষ না, আপনারা শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন চান না। যদি শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন চান তাহলে বলুন, আমাদের সাথে আসুন, আমাদের সাথে কথা বলুন। আপনারা মানে যারা অন্য সংগঠন করেন শিক্ষক সমিতির নাম ধরে শিক্ষকদের ভাগ্যের উন্নয়নের কথা বলে যারা অন্য সংগঠন করেন, তারা এসে আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করুন যে কোন কাজটি আপনারা করেছেন। কিছুই করতে পারেননি। সুতরাং আমি মনে করি যেহেতু করতে পারেননি, সুতরাং বিতর্ক সৃষ্টি করার জন্য, আমার শিক্ষক সমাজকে বিভ্রান্ত করার জন্য আপনারা কাজ করবেন না। ইতিমধ্যে আমার মনে হয় 1000-এর উপরে বেশি আসছে এবং তারা সবাই আমার সঙ্গে শেয়ার করছেন। আমি অনুরোধ করব আপনারা শেয়ার করে এটা সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং আমাদের শিক্ষাবার্তা যে .com-এর আপনারা অত্যন্ত হিতাকাঙ্ক্ষী, এর উন্নতি চান। আমরা শিক্ষাবার্তা লাইভ শুরু হওয়ার শুরু করলেই মুহূর্তের মধ্যে আপনারা ছুটে আসেন যে কি আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য কথা শুনবো। শিক্ষাবার্তায় হলো আমাদের একমাত্র বাহন, যে যার মাধ্যমে আমরা জানতে পারি। সুতরাং এই বাহনটিকে আপনারা দ্রুত জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিবেন, এই প্রত্যাশা আমরা করছি। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল প্রতিষ্ঠান প্রধান নিয়োগ, অর্থাৎ প্রিন্সিপাল এবং আমাদের যে প্রধান শিক্ষক, প্রিন্সিপাল এবং প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বর্তমানে যে বিধানটি রয়েছে, যে জনবল কাঠামোতে যে বিধানটি রয়েছে, এই বিধানটি শিক্ষার উন্নয়নের অন্তরায়। পরিষ্কার কথা, শিক্ষার উন্নয়নের অন্তরায়। সুতরাং এই বিধিটি পরিবর্তন করতে হবে। এটা শিক্ষকদের স্বার্থে নয়, শিক্ষার উন্নয়নের স্বার্থে এই বিধিটি পরিবর্তন করতে হবে। আপনারা হয়তো প্রশ্ন তুলতে পারেন কিভাবে এই বিধিটি, এখানে তো বলা হয়েছে যে একজন সহকারী প্রধান শিক্ষক উনিই কেবল হতে পারে, উনি একজন দক্ষ মানুষ হবে, 3 বছর তার অভিজ্ঞতা থাকবে, এই 3 বছরের অভিজ্ঞতা নিয়ে উনি প্রধান শিক্ষক হবেন, এবং একজন ভাইস প্রিন্সিপাল 3 বছর থাকবেন, তারপরে তিনি প্রিন্সিপাল হবেন, তারপরে তিনি করবেন শিক্ষার উন্নয়ন করবেন। এটা তো ভালো দিক না, এই বিষয়টি ভালো দিক না। ভালো দিক না এই জন্য যে সমস্ত সহকারী প্রধান শিক্ষকরা ইতিমধ্যে কর্মরত আছেন, তারা একটি দলের কর্মী ছিলেন এবং তারা তৎকালীন সময়ে বিধিবিধান অনুসরণ না করে প্রত্যেকে আপনার সহকারী প্রধান শিক্ষকের চেয়ারে বসিয়ে গিয়েছে। এটি একটি অসুবিধা। দ্বিতীয় অসুবিধা হলো এই সহকারী প্রধান শিক্ষকরাও কিন্তু আবার অবসরে চলে যাচ্ছেন। তাহলে আমাদের একটি উপজেলাতে অথবা একটি জেলাতে যতগুলি প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের সকল সহকারী প্রধান শিক্ষকরা কিন্তু আবার প্রধান শিক্ষক হওয়ার জন্য পার্শ্ববর্তী একটি অনুন্নত, যেখানে তহবিল আর্থিকভাবে অসচ্ছল একটি প্রতিষ্ঠানের প্রধান হওয়ার জন্য তিনি সহকারী প্রধান শিক্ষকের পদ ছাড়তে চান না। ফলে এই যে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনার কম্পিটিটর সীমিত হয়ে পড়েছে। 2 জন কোথাও, 3 জন কোথাও, 4 জন কোথাও। এই যে কম্পিটিটর, এর মধ্যে আপনি মেধা যাচাই করার কোনো সুযোগ পাচ্ছেন না। এই জন্য আমরা বলেছি যে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সহকারী প্রধান শিক্ষক হওয়ার যে বারটি রয়েছে, এই বারটি উঠিয়ে দিতে হবে। অর্থাৎ একজন সিনিয়র শিক্ষক তিনি যদি 12 বছরের অভিজ্ঞতা অর্জন করেন, তাহলে তো একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হওয়ার মতো যথেষ্ট যোগ্যতা তিনি অর্জন করেছেন। এবং এই বিধানটি ছিল
কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার এই বিধানটিকে পরিবর্তন করে দিয়েছেন, পরিবর্তন করে নতুন বিধান করেছেন যে না, সহকারী প্রধান শিক্ষক না হলে তিনি প্রধান শিক্ষক হতে পারবেন না। সুতরাং আমি মনে করি এই বিধানটি শিক্ষার উন্নয়নের অন্তরায়। সুতরাং এই বিধানটি অবিলম্বে পরিবর্তন করে 12 বছরের অভিজ্ঞ যারা আমাদের সিনিয়র শিক্ষক ভাই ও বোনেরা রয়েছেন তারা যেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। প্রধান শিক্ষক হিসাবে যে পরীক্ষা হবে সেই পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে, তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য এই জনবল সংশোধনী 2021 সালে যে জনবল আছে কাঠামো, সেই জনবল কাঠামোটা সংশোধন করে 2010 সালের অনুরূপ আমরা করার প্রস্তাব সেখানে দিয়েছি। এবং শিক্ষা সচিব মহোদয়ও আমাদের সাথে একমত পোষণ করেছেন যে না, এটাও একটা গুরুত্বপূর্ণ দিক। সুতরাং এই বিষয়টিও আমরা পজিটিভভাবে নিচ্ছি এবং এইটি কিভাবে এটা পরিবর্তন করা যায় সেই বিষয়টি আমরা আইনগত দিকগুলি সমস্যা আছে কিনা সবগুলি বিষয় দেখে এটা আমরা সংশোধন করব, এই ধরনের তিনি প্রতিশ্রুতি জ্ঞাপন করেছেন। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমাদের 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 যে দাবিগুলি সেই দাবিগুলি তিনি অত্যন্ত মানে পজিটিভভাবে নিয়েছেন। তো সুতরাং আমরা মনে করি যে এই প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বা প্রিন্সিপাল নিয়োগের ক্ষেত্রে যে বিধানটি রয়েছে সেই বিধানটি পরিবর্তন হয়ে আমরা প্রতিযোগিতার মাধ্যমে যেন প্রধান শিক্ষক নিয়োগ করতে পারি সেই বিষয়টি। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল ম্যানেজিং কমিটি, যেটি আমি বলতে ভুলে গেছি। এই যে ম্যানেজিং কমিটি একটি দৈত্যের মতো, একটি দানবের মতো আমাদের 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 যে ঘাড়ে বসে রয়েছেন, আমাদেরকে পরিচালনা করছেন, যারা অনেকেই অশিক্ষিত, যারা অনেকেই শিক্ষা সম্বন্ধে কিছু জানে না, যারা অনেকেই বিভিন্ন দলের একবারে মানে দলকানা মানুষ, এই দলকানা মানুষ এবং অশিক্ষিত মানুষ যারা শিক্ষা সম্বন্ধে অভিজ্ঞতা নয়, তাদের দিয়ে কিন্তু শিক্ষার উন্নয়ন ঘটানো সম্ভব হবে না। সেজন্য আমরা ম্যানেজিং কমিটির বিষয়টি তুলে ধরেছিলাম এবং ম্যানেজিং কমিটির বিষয়টি আমাদের মাননীয় সচিব মহোদয় অত্যন্ত অত্যন্ত পজিটিভ আকারে নিয়েছেন যে তোমরা শিক্ষক কর্মচারী ঐক্যজোট শুধু শিক্ষকদের ভাগ্যের পরিবর্তনের কথা বলে না, শিক্ষার উন্নয়নের কথাও বলে। ম্যানেজিং কমিটি যদি পরিবর্তন করা যায়, এই জন্য ম্যানেজিং কমিটির সভাপতি নিয়োগের যে ধারাগুলি রয়েছে সেই ধারাগুলি উনি পরিবর্তন করার সুস্পষ্ট কিন্তু কতগুলি ইঙ্গিত উনি আমাদের কাছে দিয়েছেন, যেটি না হওয়া পর্যন্ত আমি এই মুহূর্তে প্রকাশ করতে চাচ্ছি না। আমি মনে করি যে আমাদের শিক্ষক কর্মচারী ঐক্যজোট বা শিক্ষকরা যে ধরনের ম্যানেজিং কমিটি প্রত্যাশা করেন, এই ধরনের ম্যানেজিং কমিটি আগামীতে পাবো, তার প্রয়োজনীয় ব্যবস্থা শিক্ষা সচিব মহোদয় করছেন, এই ধরনের তিনি কথা বলেছেন। কারণ তিনিও একমত যে যে ওই ম্যানেজিং কমিটি আসবেন তারা অশিক্ষিত এসে শিক্ষকদের ভাগ্যের পরিবর্তনের কথা না বলে, শিক্ষার উন্নয়নের কথা না বলে তারা শুধু শিক্ষকদেরকে চাকরিচ্যুত করবেন এবং অন্যায়ভাবে তাদের উপরে বিভিন্ন রকমের অবৈধ হস্তক্ষেপ করবেন, এই ধরনের আমরা চাই না। এই জন্য শিক্ষিত, সৎ, দক্ষ এবং দলকানা নয় এইরকম ব্যক্তিবর্গ নিয়ে সেক্ষেত্রে কমিটি গঠন কিভাবে করা যায় তারই তিনি একটি ক্রাইটেরিয়া ইতিমধ্যেই করেছেন। সেই ক্রাইটেরিয়াটা আমরা একমত পোষণ করেছি এবং এটি যদি পাশ হয়ে যায় হয়তো আগামীতে অল্প দিনের মধ্যেই আপনারা দেখবেন যে নতুন ম্যানেজিং কমিটি গঠনের নতুন এক ধরনের সুখবর আপনাদের জন্য আসছে। স্যার, একটা জিনিস আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের বেসরকারি শিক্ষক কর্মচারীরা যখন অবসরে যায় তা আমরা লক্ষ্য করি যে একেবারে সামান্য টাকাটা পায় তারা, 20 লাখ 30 লাখ, কর্মচারী হলে হয়তো 12 লাখ 15 লাখ, কিন্তু এককালীন সে তারা টাকাটা পাচ্ছে একেবারেই কম। কিন্তু সরকারি চাকরিজীবীতে 1 কোটি 1.5 কোটি 80 লক্ষ এইরকম টাকা পাইতে আপনারা কি এই যে 20 লক্ষ কিংবা 30 লক্ষ টাকা পাচ্ছে এইটার বিষয়ে কথা বললেন না আপনারা বলছেন যে না এদের টাকাটাও বাড়াইতে হবে? হ্যাঁ, আমরা এটা গুরুত্বপূর্ণ বিষয়ে বলেছেন। কিছু কিছু বিষয়ে আমি হয়তো সুস্পষ্ট করে বলতে চাচ্ছি না যে জিনিসগুলি সমাধান হওয়ার জন্য। এখানে কিন্তু সচিব মহোদয় বলেছেন যে আমরা এককালীন আমাদের দাবির পরিপ্রেক্ষিতে উনি বলেছেন যে এককালীন
আমরা তো তহবিল বৃদ্ধি করার কথা বলেছি, তহবিল বৃদ্ধি করে শিক্ষকদের যেন সুযোগ বেশি করে বাড়ানো যায় তার ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বলেছি। তো সেক্ষেত্রে তিনি বলেছেন যে যদি আমরা প্রয়োজনে এটাকে পেনশনের আকারে নিয়ে যাওয়া যায় কি না, অর্থাৎ পেনশনের আকারে যদি নিয়ে যাওয়া যায় তাহলে আজীবন তিনি জীবিত থাকা অবস্থায় এবং পরবর্তী পর্যায়ে তিনি মৃত্যুবরণ করলে তার ওয়াইফ অথবা তার উত্তরাধিকারী যিনি থাকবেন তিনিও যেন পায় তার মধ্যে, অর্থাৎ সরকারি আদলে যেন একজন শিক্ষক পায় সেই ব্যাপারে তিনি কিন্তু আমাদের মানে একটা ধারণা তিনি আমাদের কাছে পোষণ করেছেন। তো আমরা আশা করি শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নেতৃবৃন্দের সাথে এবং শিক্ষা মন্ত্রণালয়ের এই যে মেলবন্ধনটা শুরু হয়েছে, একটি সম্পর্ক তৈরি হয়েছে, এই সম্পর্ক দিয়ে যদি সম্পর্কের সিঁড়ি বেয়ে যদি আমরা শিক্ষক কর্মচারী ঐক্য জোট উপরের দিকে উঠতে পারি তাহলে অবশ্যই শিক্ষকদের এই যে অবসরের যেটা বললেন এই অবসরের মানে সুযোগ মানে পরিমাণ, আর্থিক যে পরিমাণ, এই আর্থিক পরিমাণও যেন বৃদ্ধি করা যায় তারও একটি পদক্ষেপ এখানে গ্রহণ করা সম্ভব হবে। তো ইতিমধ্যে বোধহয় এই মুহূর্তে আরো 22,000 লোক স্যার এর ভিতর থেকে এবং প্রায় 800 জন মানে এই লাইভে আছে। এত যে আপনার দর্শক এত আপনাকে পছন্দ করে দর্শকরা, শিক্ষকরা, এই বিষয়ে আপনি কি বলবেন স্যার? আমি জানি না যে দর্শক শ্রোতা কেন আমাকে পছন্দ করে। আমি তো মনে করি যে আমাকে পছন্দ করে না, আসলে দর্শক শ্রোতা এই আমাদের শিক্ষাবার্তা.com-কে পছন্দ করে। এবং শিক্ষাবার্তা.com-কে কেন পছন্দ করে? যে শিক্ষাবার্তা.com শিক্ষকদের হাঁড়ির খবর তুলে ধরে, যাতে করে নারীর খবর তুলে ধরে, যাতে করে শিক্ষকদের অভাবের কথাগুলি, শিক্ষকদের অসুখ বিসুখের কথাগুলি, শিক্ষকদের মানে কষ্টের কথাগুলি একদিকে সরকার জানতে পারে, আবার সরকার যে সমস্ত সিদ্ধান্তগুলি নিচ্ছেন, সরকার যে সমস্ত পদক্ষেপগুলি নিচ্ছেন তাৎক্ষণিকভাবে শিক্ষাবার্তা আবার তুলে ধরেন। ফলে শিক্ষকরা তাদের মানে সরকারের যে পদক্ষেপগুলি সেই পদক্ষেপগুলি এই জন্য শিক্ষাবার্তাকে বেশি ভালোবাসে। আর যদি আমাকে ভালোবাসে আমি মানে তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই যে তারা তাদের প্রতি মানে তারা যেন তাদের প্রতি ভালোবাসা থাকে এবং তাদের যে ভালোবাসার দায়ভার, এই দায়ভারটা মাথায় বহন করার মতো শক্তি যেন আল্লাহ তাআলা দেয়। অর্থাৎ আমি যেন শিক্ষকদের ভাগ্যের পরিবর্তনের জন্য, শিক্ষার উন্নয়নের জন্য, এদেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক একটি শিক্ষা ব্যবস্থাতে পরিণত করার জন্য আমি যেন কিছু কাজ করে যেতে পারি, তার জন্য আমি আমার দর্শক শ্রোতা ভাইদের কাছে আমি দোয়া কামনা। স্যার আমি একটু অন্য প্রসঙ্গে আপনার কাছে যাই। আপনি সাপোজ মনে করেন আপনি শিক্ষক সংগঠনের মহাসচিব না, কিন্তু আপনি গত 2018 সালে কিন্তু নির্বাচনের জন্য টিকিট পেয়েছিলেন। এবারও যদি আপনি নির্বাচনের টিকিট পান, আমরা আশা করি আপনি পাবেন, সেই ক্ষেত্রে বিএনপি যদি ক্ষমতায় আসে অথবা কে ক্ষমতায় আসুক এটা বড় কথা না, যদি আপনি শিক্ষকদের জন্য পার্সোনালি কি করবেন, আপনি শিক্ষক কর্মচারী ঐক্য জোট কিংবা বিএনপি, আমি মানে দর্শকদের আপনি এইভাবে বলবেন যে আমি নিজে এই কাজটা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনি যেমনটি বলেছেন মেহেরপুর থেকে যে 2018 সালে একাদশ জাতীয় সংসদ যেটি হয়েছিল, অর্থাৎ সেই জাতীয় সংসদের আমি মেহেরপুর সদর আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাকে নমিনেশন দেওয়া হয়েছিল। যদিও ভোটটি হয়নি বলতে এই যে দিনের ভোট রাতেই কিন্তু মানে সারা হয়েছিল, অর্থাৎ সে ফ্যাসিস্ট সরকার ভোটটিকে জনগণের ভোট দেওয়ার কোনো সুযোগ করে দেয়নি এবং আমাকে প্রাথমিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনয়ন দিয়েছিলেন। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি সম্ভবত একমাত্র ব্যক্তি যিনি সবচেয়ে কম অর্থবান ব্যক্তি। অর্থাৎ আমার না বড় রকমের কোনো ব্যাংক ব্যালেন্স রয়েছে, না বড় রকমের কোনো এফডিআর রয়েছে, না আমি শুধুমাত্র দলের জন্য কাজ করে গিয়েছি, শিক্ষার উন্নয়নের জন্য কাজ করে গিয়েছি। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল হয়তো ভেবেছিল যে
জাকির সাহেবকে যদি নমিনেশন দেওয়া যায় এবং তিনি যদি এমপি মনোনয়ন হন, তাদের দিয়ে তার মাধ্যমে হয়তো শিক্ষকদের ভাগ্যের পরিবর্তনের জন্য এবং শিক্ষার উন্নয়নের জন্য কিছু কাজ করানো যাবে। এই জন্য সেই প্রত্যাশায় আমাকে মনোনয়ন দিয়েছিলেন এবং আমি বিশ্বাস করতে চাই, আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করি যে মেহেরপুরের জনগণও কিন্তু আমাকে আগামী সংসদে প্রার্থী হিসেবে দেখতে চাই। আমি মেহেরপুরের জনগণের সাথে গভীরভাবে সুসম্পর্ক বজায় রেখে চলেছি। অর্থাৎ আমি শিক্ষক সংগঠনের পাশাপাশি একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে একজন রাজনৈতিক নেতা হিসেবে যতটুকু কাজ করার দরকার আমি সেই কাজগুলি করে যাচ্ছি। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আমাকে নমিনেশন দেয় তাহলে আমি বিশ্বাস করি যে মেহেরপুরের জনগণ আমাকে বিমুখ করবেন না, আমাকে ভোট দিয়ে তাদের প্রত্যাশা পূরণের জন্য সংসদে পাঠাবে। এবারে আসুন আপনার প্রশ্ন যে আপনি ব্যক্তিগতভাবে কি করবেন। আসলে আমার যে মূল বিষয়টি হলো, শিক্ষকদের রাজপথে নামানো যাবে না। শিক্ষকদের যে চাওয়া পাওয়াগুলি, সেই চাওয়া পাওয়াগুলি সরকারকে উপলব্ধি করে শিক্ষকদের বলার আগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমি ওই কাজটি করব। শিক্ষকরা যেন রাজপথে এসে তাদের দাবি দেওয়ার কথা বলবে, তারপরে সরকারের টনক নড়বে, তারপরে সরকার সেখানে পদক্ষেপ গ্রহণ করবে, এই বিষয়টি যেন না ঘটে। অর্থাৎ আমি একজন, যদিও সংসদ সদস্য যদি মনোনীত হতে পারি, যদিও সংসদ সদস্য, তথাপিও আমি মনে করি আমি একজন শিক্ষক এবং শিক্ষকদের কি কি অসুবিধা, কি কি অন্তরায় শিক্ষার উন্নয়নের পথে, কি কি বাধা, সেই বাধাগুলি যেহেতু আমি ভালো করে জানি এবং আমার একটি স্বপ্ন যে আধুনিক একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং আধুনিক একটা শিক্ষক সমাজ গড়ে তোলা, এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আমি ব্যক্তিগতভাবে আমি আমার যে সমস্ত করণীয়গুলি সেই কাজগুলি আমি করব। ধরুন শিক্ষকদের মানে অনেকগুলি অসুবিধা আছে। আজকে একটি পদক্ষেপ যদি আমি বলি, শিক্ষকরা তাদের যে আগামী দিনের লেসন প্ল্যান, সেই লেসন প্ল্যান তৈরি করা এবং সেই লেসন প্ল্যান অনুসারে তাকে প্রস্তুতি গ্রহণ করা এবং প্রয়োজনে বইপত্র পাঠ করে তাকে রাত জেগে পরিশ্রম করে তাকে কিন্তু আপনার মানে কাজ করতে হয় এবং একদিকে পরিশ্রম করে রাত জেগে যায়, পাশাপাশি আরেকটি জিনিস করতে হয়, কিন্তু সেটা হলো বিদ্যুৎ মানে তাকে জ্বালিয়ে রাখতে হয়। তো এই যে বাড়তি বিদ্যুৎ, শিক্ষার উন্নয়নের জন্য কিন্তু এই বাড়তি বিদ্যুৎটা তিনি ব্যবহার করছেন। সুতরাং এই বাড়তি বিদ্যুৎটা যেন, বাড়তি বিলটুকু যেন শিক্ষা মন্ত্রণালয় থেকে বহন করে, সরকারের পক্ষ থেকে যেন মানে বহন করা যায়, তার জন্য একটি পদক্ষেপ গ্রহণ করা। এই ধরনের অসংখ্য পদক্ষেপ। আপনি বলবেন যে এখন ইন্টারনেটের যুগ আছে, এখন প্রত্যেক শিক্ষক কিন্তু ইন্টারনেটের মাধ্যমে নিজের দক্ষতা বৃদ্ধির জন্য, প্রয়োজনীয় স্কিল অর্জনের জন্য তিনি ইন্টারনেট ব্যবহার করছেন। সুতরাং ইন্টারনেট বিলটি তাকে দেওয়া যায় কিনা, এইগুলি ল্যাপটপ দিয়ে তাকে সহযোগিতা করা যায় কিনা, এইরকম অনেকগুলি বিষয়, অনেকগুলি পদক্ষেপ একজন শিক্ষকের যা যা প্রয়োজনীয় আছে সেই প্রয়োজনীয়তাগুলি আমি সংসদে বসে কাজ করে যাব। সেই জন্য স্যার আর একটা প্রশ্ন। হ্যাঁ বলুন আপনার প্রশ্নের উত্তর। আচ্ছা স্যার, আমরা জানি যে এর আগে যারা শিক্ষক কর্মচারী ওই মানে কল্যাণ অবসরে যারা ছিলেন তারা 8,000 কোটি টাকা লুটপাট করছে যারা। এখন আপনারা যদি ওই চেয়ারে বসেন তাহলে আপনারাও যে লুটপাট করবেন না, এই শিক্ষকরা কেন আপনাদের বিশ্বাস করবে? ধন্যবাদ। এটা একটি বিষয় হলো যে একজন সত্যিকারের পিতা, জন্মদাতা পিতা, সে কিন্তু সন্তানের মঙ্গল চান। আমরা বলতে চাই যে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ব্রেন চাইল্ড বা শিক্ষক কর্মচারী আন্দোলনের ফসল হলো অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্ট। এবং এই অবসর সুবিধা বোর্ড এই ফ্যাসিস্ট সরকার আসার আগে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া সাহেব এবং আমাদের চৌধুরী মুগিসুদ্দিন মাহমুদ পরিচালনা করতেন। কোনো পত্রিকায় তাদের বিরুদ্ধে একটি নিউজ হয়নি। কোনো শিক্ষক বলতে পারেনি যে কার সাথে ঘুষ নিয়েছে, কোনো শিক্ষক বলতে পারেনি। এবং আমরা সেই সময় সর্বনিম্ন সময়ের মধ্যে যেন পাই তার সময় আমরা নিশ্চিত করেছিলাম। যদিও আমি বোর্ডে ছিলাম না, কিন্তু ওয়াচডগ হিসাবে এই বোর্ডটি পরিচালনার ক্ষেত্রে আমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলাম। অর্থাৎ একজন শিক্ষক সর্বশেষ
8 মাস থেকে 10 মাস অথবা 1 বছরের মধ্যে তার পাওনা তিনি পেয়ে যেতেন। এই কাজটি আমরা নিশ্চিত করেছিলাম। কল্যাণ ট্রাস্ট থেকে 6 মাসের মধ্যে যেন সে বেতন মানে তার টাকাটা পেয়ে যেতে পারে, এই ব্যাপারটি আমরা নিশ্চিত করেছিলাম। সুতরাং এদেশের শিক্ষকরা জানে যে শিক্ষক কর্মচারী ঐক্য জোট মানে শিক্ষকদের কি কি কল্যাণে কাজ করেছে। সুতরাং শিক্ষকরা বিশ্বাসী যে এইরকম দক্ষ মানুষদের মতো মানুষের মাধ্যমে যদি এই কল্যাণ ট্রাস্ট পরিচালনার দায়িত্ব সরকার দেয় শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নেতৃবৃন্দকে, তাহলে শিক্ষকরা এখানে আশাবাদী হবেন এবং শিক্ষকরা তারা আর নিরাশার মানে বেড়াজালে তাদেরকে ডুবতে হবে না। তারা নিরাশার সাগরে তারা ডুবতে তারা মনে করবে যে এইখানে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নেতৃবৃন্দ থাকা মানে তাদের ভাগ্যের পরিবর্তন হওয়া, তারা যথাসময়ে তাদের টাকাগুলি পাবে, এই নিশ্চয়তা শিক্ষক কর্মচারী ঐক্য জোট অবশ্যই দিতে পারে। এই জন্যই শিক্ষকরা বিশ্বাস করে যে শিক্ষক কর্মচারী ঐক্য জোট যেন এর দায়িত্বে আসে। স্যার হাইকোর্টে হ্যাঁ বলে আরেকটি কথা বলে যাই আপনার প্রশ্নটি নেওয়ার আগে, সেটি হলো যে আমরা কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি, সেটি হলো নন এমপিওভুক্ত যে প্রতিষ্ঠানগুলি রয়েছে একই কারিকুলাম আমরা পড়াচ্ছি, সরকারের শিক্ষক কর্মচারী ভাই বোনেরা পড়াচ্ছেন একই কারিকুলাম আমার এই যে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে। বর্তমানে বোধহয় আমার জানা মতে প্রায় 3.5 থেকে 4 হাজার শিক্ষা প্রতিষ্ঠান আছে স্যার আমাদের নন এমপিও রয়েছে। এই যে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলি তারা কি মানবতার জীবনযাপন করছেন, একই কারিকুলাম তারা অনুসরণ করছেন, একই ধরনের তারা পাঠ্যক্রম অনুসরণ করছেন, একই ধরনের সময়সূচি তারা মানে রুটিন মেনটেন করছেন, অথচ তাদের কোনো বেতন নেই। এটি জাতির জন্য একটি লজ্জা তুলে ধরেছেন এবং তিনি বলেছেন যে এই বিষয়টি আমরা দেখব। শিক্ষাক্ষেত্রে কিন্তু অসংখ্য বৈষম্য, যেমন ধরুন সহকারী প্রধান শিক্ষকদের মানে স্কেলটা নাই। আজকে একজন সিনিয়র শিক্ষক তিনি আপনার টাইম স্কেল পেয়ে সহকারী প্রধান শিক্ষকের স্কেলে পৌঁছায় গিয়ে বলে যে আপনার স্কেল এবং আমার স্কেল সমান, সুতরাং আপনার আদেশ আমি মানতে পারি না, প্রয়োজনে আপনার চাইতে আমি সিনিয়র। অথচ ম্যানেজিং কমিটি আপনাকে অন্যায়ভাবে, আমি সিনিয়র থাকা সত্ত্বেও আপনাকে অন্যায়ভাবে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ করে দিয়েছেন। আমি কিন্তু দেখেন আমি এই স্কুলের সবচেয়ে সিনিয়র শিক্ষক, এই জন্য সরকার আমাকে মূল্যায়ন করে আমার স্কেল বাড়িয়ে দিয়েছে, সুতরাং এখন থেকে আমার কথা আপনাকে শুনতে হবে। এই যে বিষয়গুলি অর্থাৎ সহকারী প্রধান শিক্ষকের সেক্ষেত্রে প্রশাসনিক পরিচালনা করা অত্যন্ত কষ্ট হয়ে পড়ছে। এই জন্য সহকারী প্রধান শিক্ষকদের আমি বলেছি। আরেকটি বিষয় আমি আপনাদের মাধ্যমে, গতকালকে এই বিষয়টি বলা হয়নি, আপনাদের মাধ্যমে শিক্ষক সমাজের কাছে বলতে চাই এবং আমাদের প্রধান শিক্ষক এবং প্রিন্সিপাল ভাইদের প্রতি অনুরোধ জানাতে চাই। সেটি হলো আমাদের নৈশ প্রহরী ভাই ও বোনেরা, একটি প্রতিষ্ঠানে একজন মাত্র নৈশ প্রহরী। আপনি একবার চিন্তা করুন, এই নৈশ প্রহরীর কোনো ছুটি নাই। আপনি প্রতিষ্ঠান প্রধান, আপনি একবার ভাবেন এই নৈশ প্রহরীর অসুখ বিসুখ হলে তিনি কিভাবে তিনি তার মানে চিকিৎসা করাবেন, তার বেতন কয়টা টাকা, এবং যখনই তিনি হাসপাতালে যান তখন এই প্রতিষ্ঠানটার অবস্থাটা কি হয়। এই জন্য আমি প্রতিষ্ঠান প্রধানের প্রতি প্রথমত অনুরোধ জানাতে চাই, নৈশ প্রহরীদের প্রতি আপনারা একটু সদয় দৃষ্টি রাখবেন। তারা অত্যন্ত অমানবিক জীবনযাপন করছেন। এইরকমও খবর আছে যে নৈশ প্রহরীদের অনেকের সংসার পর্যন্ত টিকছে না। এরকমও খবর আছে যে পিতামাতা হাসপাতালে, অথচ তিনি মানে সেই মুমূর্ষু মাটিকে একবার দেখতে যেতে পারছেন না। এরকমও পরিস্থিতি হয়েছে, তার সন্তান সন্ততি হাসপাতালে মুমূর্ষ অবস্থায় জীবনযাপন করছেন, হাসপাতালে বেডে কাতরাচ্ছেন, কিন্তু তিনি দেখতে যেতে পারছেন না রাতে। এই যে অমানবিক দিকগুলি শিক্ষাক্ষেত্রে রয়ে গেছে, আমি এই বিষয়টি আমি তুলে ধরতে চাই। আমাদের শিক্ষক ভাইদের প্রতি আপনারা মানবিক হন। ঠিক একইভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে এই যে মানবিক দিকটি আপনারা উপেক্ষা করে চলেছেন। আপনি শিক্ষার উন্নয়ন ঘটাতে চান,
শিক্ষাকে বিনিয়োগ করেন, শিক্ষাক্ষেত্রে যদি বিনিয়োগ আপনি বাড়ান, অর্থাৎ একজন নৈশ প্রহরীর জায়গায় যদি আর একজন করে নৈশ প্রহরী নিয়োগ দেওয়া যায়, তাহলে বাই রোটেশন তারা দায়িত্ব পালন করবে। আজকে একজন নৈশ প্রহরী হিসেবে মানে নাইটে যিনি দায়িত্ব পালন করবেন, আগামী দিন আরেকজন দায়িত্ব পালন করবেন। এই অবস্থা যদি হয় তাহলে নৈশ প্রহরীদের জীবন একদিকে বাঁচবে, তারা অত্যন্ত ভালোভাবে স্কুলের দায়িত্বগুলি পালন করতে পারবে, নিজের উপরে যে দায়িত্বগুলি সেই দায়িত্বগুলি পালন করতে পারবে। একইভাবে তাদের সংসারটা তারা অন্তত দেখে শুনে চালাতে পারবে। সেজন্য সরকারের প্রতি আমি আহ্বান জানাতে চাই, অবিলম্বে জনবল কাঠামো সংশোধন করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে 2 জন করে নৈশ প্রহরী নিয়োগ যেন দেওয়া যায়, তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে বলছি। এই জন্য এই যে বিনিয়োগের কথা বললাম, এই জন্য যে আজকে যদি 30,000 শিক্ষা প্রতিষ্ঠান, আমি আনুমানিকভাবে বলছি, যদি 30,000 শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা থেকে থাকে, তাহলে এই 30,000 শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনি 30,000 বেকার যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা করেন, তাহলে এই যে বেকার যুবকরা যখনই কর্মের মধ্যে ঢুকে যাবে, তখনই কিন্তু সে কিন্তু জাতির আর বোঝা থাকবে না, সে কিন্তু সমাজের আর বোঝা থাকবে না, সে কিন্তু একজন তার সংসার চালানোর জন্য অন্যের মুখাপেক্ষী থাকতে হবে না, অর্থাৎ তার সংসারটি চালানোর জন্য সে নিজেই তখন ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তাহলে একদিকে বেকার সমস্যা সমাধান হচ্ছে, অন্যদিকে অমানবিক জীবনযাপন থেকে মানবেতর জীবনযাপন করছে সেই নৈশ প্রহরীদের থেকে আপনি সদয় দৃষ্টি দিতে পারছেন। ঠিক একইভাবে আপনার বেকার সমস্যার সমাধান ঘটছে। অর্থাৎ এই যে মানে শিক্ষাক্ষেত্রে যে অসংখ্য কাজ করার দরকার রয়েছে, এই জন্য তো আমরা মাঝে মধ্যে বলি যে শিক্ষকদের মধ্যে থেকে যারা শিক্ষকদের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে দিয়ে শিক্ষা প্রশাসনটা ঢেলে সাজান, তাহলে এদেশের শিক্ষকরা বাঁচবে, শিক্ষকরা বাঁচলে এদেশের শিক্ষক সমাজ এদেশের শিক্ষক সমাজ বাঁচবে, শিক্ষক সমাজ বাঁচলে এদেশের আপনার শিক্ষার উন্নয়ন ঘটবে। 30,000 দর্শক দেখছে স্যার। আমি ইতিমধ্যে যে সমস্ত দর্শক শ্রোতা প্রায় আপনার 20,000-এর উপরে দর্শক 30,000 উপরে দর্শক শ্রোতা দেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আগামী দিনে অনাগত দিনে এই ভিডিওটি সংরক্ষিত থাকবে আমাদের আর্কাইভে, আমাদের শিক্ষাবার্তার আর্কাইভে সংরক্ষিত থাকবে, আপনারা দেখতে পারবেন। আগামী দিনে যারা দেখবেন তাদের প্রতি কৃতজ্ঞতা মোবারকবাদ জানাচ্ছি, তাদের সুস্বাস্থ্য কামনা করছি। সেই সাথে শিক্ষাবার্তা.com যেন প্রতিটি খবর সবার আগে আমাদের শিক্ষক সমাজ তথা জাতির উদ্দেশ্যে তুলে ধরতে পারে, সেজন্য শিক্ষাবার্তা.com-কে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আমার জন্য দোয়া প্রার্থনা করছি এবং আমাদের শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া স্যার সহ সকল নেতৃত্বের জন্য দোয়া প্রার্থনা করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শিক্ষাবার্তা.com-এর মাধ্যমে আবার আপনাদের সাথে উপস্থিত হব, আপনাদের সহযোগিতা কামনা করব সেই প্রত্যাশা রেখে সর্বশেষ আবার বলছি যে যার যার মতো সম্ভব আছে